6 মাসের বাচ্চার মা হয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে আসতে লজ্জা করে না তোমার ইরা? যেই স্বামী তোমাকে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার বানালো তার সাথে তুমি প্রতারণা করলে। এত খারাপ তুমি ইরা? দেখো আনোয়ার, তুমি আমার পড়াশোনার খরচ নিয়ে অনেক উপকার করেছো, কিন্তু এখন আমি বিসিএস ক্যাডার আর তুমি একজন রিক্সা চালক। সবাইকে কি বলবো? আমার জামাই একজন রিক্সা চালক। তুমি কখনো আমার যোগ্য ছিলে না আনোয়ার। আর এখন তো আমি সরকারি চাকরি করব, আমার পাশে তোমাকে মানাবে না। বাহ, কি সুন্দর কথা। বিসিএস ক্যাডার তুমি, তোমার সাথে আমার যায় না। কিন্তু যখন তোমার মামা মামি তোমাকে তাড়িয়ে দেয় তখন তোমার কাছে কিছু ছিল না। তখন তো তুমি যোগ্য ছিলে না আমার। তাও তো আমি একজন অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম, যার চাল চুলা কিছু ছিল না। তখন তো তোমাকে ঠিক বিয়ে করেছি আমি। হুম, আমি মেনে নিলাম তুমি তখন বিয়ে করেছিলে, কিন্তু তখন তো তুমি আমার রূপ দেখে প্রেমে পড়ে গিয়ে বিয়ে করলে। আর আর এখন আমার তোমার সাথে সংসার করা সম্ভব না। আমার বয়ফ্রেন্ড অনেক বড়লোক, কত টাকা তার। তাকে রেখে তোমার মতো একজন রিক্সা চালকের বউ হয়ে থাকতে পারবো না। রূপ সারা জীবন থাকে না। আমি তোমাকে কখনো রূপ দেখে ভালোবাসি নাই, শুধু তোমার মন দেখেছি। কিন্তু তোমার মন তো ভালো না। যার কাছে সৌন্দর্য মুখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আমি কিছু আশা করি না। ঠিক আছে, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া হবে, সাইন করে দিও। ওহ, তুমি তো পড়াশোনা জানো না, নিজের নামটাই লিখতে পারো না। সরি, টিপসই দিয়ে দিও। আর তোমার মেয়েকে আমার কোনো দরকার নেই, তাই তুমি নিজের সাথেই রেখে দিও। জীবন রে, আর কত খেলা দেখাবি? যার জন্য রিক্সা চালাতে চালাতে হাতে ব্যথা হয়ে গেল সেই তো অন্য কারো হাত ধরে বসে আছে। যার পরীক্ষার ফিস জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করে দিয়েছি, সেই আজ মনকে রক্তাক্ত করলো। বাড়ি ফিরে দেখি 6 মাসের মেয়েটা কান্না করছে। মাফ করে দে রে মা, তোর বাবার কোনো যোগ্যতা নেই। তোর মা সেই জন্য চলে গেল, মাফ করে দে মা। কি হলো আনোয়ার, তোমার বউ কোথায়? বাড়িতে আসে নাই? না কাকা, ও এখন বিসিএস ক্যাডার। আমার মতো রিক্সাওয়ালার সাথে এই বাড়িতে থাকবে ভাঙা বাড়ি। সে তো এখন নতুন বাড়িতে থাকবে, নতুন মানুষের সাথে। আসলে কিছু মানুষ কখনো কারো আপন হয় না, তারা শুধু ব্যবহার করতে জানে, প্রতিদান দিতে জানে না। কিন্তু তুমি একাই এই 6 মাসের বাচ্চাকে কি করে বড় করে তুলবে? কাকা আপনি চিন্তা করবেন না, কষ্ট করে হলেও আমি আমার মেয়েকে মানুষ করব। আমি ওকে শিখাবো সৌন্দর্য সব না, মনই সব। আর কাকিকে একটু বলবেন ওর যাতে খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। সকালে রিক্সা নিয়ে বাহির হওয়ার সময় মেয়েকে কাকির কাছে রেখে গেলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটি পুলিশ অফিসার কাছে আসে, বলে, এই তোর লাইসেন্স কোথায়? বাহির কর লাইসেন্স। ও স্যার, এই নেন লাইসেন্স। তোর লাইসেন্সে ভুল আছে, তোকে থানায় যেতে হবে। কি বলেন স্যার? লাইসেন্স ভুল মানে? সব ঠিক আছে তো, আরও অনেক পুলিশ তো দেখছে, তারা তো ভুল বলে নাই। তোকে থানায় যেতে বলছি, চল, বেশি কথা বলবি না। আচ্ছা কি আর করার, থানায় যেতে হবে। কিন্তু ওরা থানায় না নিয়ে একটা রাস্তায় নিয়ে আসে, আশেপাশে কোনো মানুষ নেই। তা দেখে আমি প্রশ্ন করলাম, স্যার আপনারা আমাকে এখানে কেন নিয়ে আসলেন? এই তোর কাছে যা আছে সব বাহির কর, আর তোর রিক্সার চাবি দি। ভাই আপনারা ছুরি কোনো বাহির করলেন? আর আপনারা তো পুলিশ না, তাহলে কি আপনারা ডাকাতি করতে আসছেন? দেখেন ভাই, রিক্সা ছাড়া আর কিছু নেই আমার কাছে। আমার বাসায় ছোট মেয়ে আছে, কি করে তাকে খাওয়াবো? রিক্সা নিয়ে নিবেন না? দেখ, তোর কান্না শুনতে চাই না, রিক্সার চাবি দেই। না, জীবন দিলেও চাবি দিব না। তোর থেকে এভাবে চাবি নেওয়া যাবে না। ওই লোককে রুমালটা শুকিয়ে দে। কি একটা রুমাল শুকালো, তারপর আর কিছু মনে পড়ছে না। চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পাই। পরে মনে পড়লো আমার রিক্সা, সেটা কোথায়? তখনই পাশ থেকে কেউ বলে উঠল,
আরে আনোয়ার, তোমার জ্ঞান ফিরেছে বাবা? তোমার শরীর ঠিক আছে তো এখন? আরে উঠতে যেও না, এখনো শরীর বেশ দুর্বল। হ্যাঁ রে বাবা, ওরা ডাকাতি করে রিক্সা নিয়ে চলে গেছে। তোমাকে একটা লোক রাস্তায় দেখতে পায়, আর সেই লোক তখন তোমার মোবাইল থেকে ফোন করে আমাকে জানায়। সেই লোকটির বলা জায়গায় যেয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছো। তা দেখে তোমাকে এখানে নিয়ে আসি। কাকা, আপনাকে ধন্যবাদ। অনেক সাহায্য করেছেন আপনি, কিন্তু রিক্সা না থাকলে সংসার চলবে কেমন করে? আরে চিন্তা করো না, পুলিশকে জানালে ওরা তো খুঁজে বের করবে। কাকা, পুলিশ তো এমনি খুঁজে দিবে না, তাদের তো টাকা দিতে হবে। কিন্তু আপনি তো আমার কথা জানেন, পকেটে 5 টাকাও নেই, মেয়েটার জন্য কিছু আনতে পারি নাই। আপনার 2 মাসের বাসা ভাড়া দিতে পারি নাই। রিক্সাটা তো নিয়ে চলে গেছে, আমি কোনো পথ তো দেখি না কাকা। আরে চিন্তা করো না, তোমাদের গ্রামের বাড়িতে না হয় কিছু সম্পত্তি আছে, তা বিক্রয় করে কিছু টাকা দিয়ে ব্যবসা করো। কাকা, গ্রামের বাড়িতে তো কিছু নাই। ইরার পরীক্ষার টাকা জোগাড় করতে সব বিক্রি করে দিয়েছি। আর আপনি তো জানেন আমার বাবা একজন রিক্সা চালক, এত সম্পত্তি তো নেই, যা ছিল সব শেষ। আরে তোমরা কি এখানে কথা বলতে বলতে সারাদিন কাটিয়ে দিবে নাকি? বাচ্চা মেয়ে কখন থেকে কান্না করছে, সেই দিকে খেয়াল আছে কারো? কান্না করছে কেন কাকি? কোনো সমস্যা হয়েছে ওর? মনে হয় খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো সুজি নেই। আর 6 মাসের বাচ্চাকে কি কি খাওয়াবো? ও হ্যাঁ, ঘরে তো সুজি নেই। আচ্ছা কাকি, আমি বাজার থেকে সুজি কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বাজারে তো চলে আসলাম, কিন্তু টাকা তো নেই, কি করব? সামনে একটা রক্ত বিক্রি করার দোকান দেখতে পেলাম। এখন এইটা একমাত্র উপায়, তাই রক্ত বিক্রি করে কিছু টাকা পাই, তা দিয়েই সুজি কিনে বাড়িতে নিয়ে যাই। সুজি তো আনলে, কিন্তু তুমি তো জানো আমার চোখের সমস্যা, রান্নাঘরে যেতে পারি না। আর কাজের মেয়ে তো বাসায় চলে গেছে, রান্না করবে কে? তুমি একটা বিয়ে করে নাও। না কাকি, বিয়ে করতে পারবো না। বিয়ে করলে সেই বউ এসে যদি আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে তখন, আর নিজের পেট চালাতে পারি না, আবার আরেকটা পেট চালাবো কি করে? আপনি চিন্তা করবেন না, আমি সুজি রান্না করতে পারি। আচ্ছা তুমি যা মনে করো তাই করো। সুজি রান্না করতেছি আর চিন্তা করতেছি, কাল থেকে ঘরের খাবার কি করে জুটবে? রিক্সাই তো নেই, তোকে কি করে খাওয়াবো আমি রে মা? তোর বাবার তো কিছু নেই, বুঝতে পারছি। এই গ্রামে আর থাকা যাবে না, শহরে যেতে হবে। কালকে গাভীটা বিক্রি করে শহরে চলে যাব। পরের দিন গাভীটাকে বাজারে নিয়ে যাই। বেশি না, মাত্র 30,000 টাকা দাম হয়েছে গাভীটার। কিন্তু কি আর করার, টাকার তো অনেক দরকার, তাই টাকা নিয়ে বাড়িতে চলে আসলাম। আনোয়ার, তাহলে তুমি সত্যি ঢাকা চলে যাচ্ছ? আমি তোমাকে আটকে রাখবো না। এই ছোট্ট মেয়ে আর তোমার সুখের জন্য শহরে যাওয়াটা দরকার। কাকা, এইটা তো একমাত্র উপায় কাকা, তবে আপনাদের কথা কখনো ভুলতে পারবো না। আর কাকা, এই নেন বাসা ভাড়া। ঠিক আছে বাবা, নতুন বাসায় গিয়ে ফোন করো কিন্তু। সকাল সকাল মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম, গাড়ি দিয়ে ঢাকা শহর যাচ্ছি। জানি না সামনে পথ কেমন হবে, তবে যে করেই হোক আমাকে আমার মায়ের জন্য একটা ভালো জীবন গড়ে দিতে হবে, একজন ভালো বাবা হয়ে উঠতে হবে। ভাই নামেন, ঢাকা শহরে এসে পড়েছি। লোকটার কথা শুনে গাড়ি থেকে নেমে যাই। কি বিশাল শহর, কত গাড়ি, কত মানুষ। ঢাকা শহরের কথা মানুষের মুখে অনেক শুনেছি, আজ দেখলাম কত মানুষ আসে এখানে ভাগ্য ফিরাতে। তাদের মধ্যে কি আমার ভাগ্য ফিরবে? আনোয়ার একটা বাসা ভাড়া নেই, বেশি দাম না। ঢাকায় ছোট বাসার যে দাম তার। ওরা বাবা মেয়ে এত বড় বাসা দিয়ে কি করবে? মেয়েটা অনেক কান্না করছে, কিন্তু কেন কান্না করতেছে তা বুঝতে পারছি না। খাবার তো খাইয়ে দিলাম, তাহলে কেন কান্না করছে? এই রুমে কে থাকে? আর এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? আসলে এই বাসায় আমরা থাকি, আর এইটা আমার বাচ্চা। আসলে কেন কান্না করছে সেটা তো বুঝতে পারছি না। ওর কান্নার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিয়েন। শুনুন, কান্নার শব্দে আমার কোনো সমস্যা হচ্ছে না। ওর মা কোথায়? তার কাছে দেন বাচ্চাটাকে।
দেখবেন একদম শান্ত হয়ে যাবে, আর কান্না করবে না। ওর মা নাই, তার কাছে দেওয়া যাবে না। ও সরি, বুঝতে পারি নাই। দেখি তো বাচ্চার কি সমস্যা হচ্ছে। আরে আপনি বাচ্চাকে জামা পরিয়ে রাখছেন, আর সেই জন্যই ওর গরম লাগতেছে, তাই ও কান্না করছে। আর আপনি ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে গামছা দিয়ে শরীর ভালো করে মুছে সরিষার তেল গায়ে লাগিয়ে দেন নাই কেন? তাই ঠান্ডা লেগে গেছে। ও তেল দিতে হয় বুঝি, কিন্তু আমি তো জানতাম না। আমি গোসল করলে তো তেল দেয় না, আমার তো ঠান্ডা লাগে না। আপনি আর এই বাচ্চা কি এক? ও মাত্র 6 মাসের একটা বাচ্চা, ওকে সব সময় দেখে শুনে রাখতে হবে। আচ্ছা, পরের বার থেকে খেয়াল রাখবো। আর আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। ঠিক আছে। আর শুনুন, আমি পাশের বাসায় থাকি। আপনি নতুন এসেছেন, তাই বাবা রাতে খাবার খেতে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাব। আর ওকে নিয়ে আসবেন। আচ্ছা, নাম কি ওর? এখনও নাম রাখি নাই, তবে ওকে আমি সুখ বলে ডাকি। খুব সুন্দর নাম। বাচ্চাটা যেমন মিষ্টি, ওর নামটাও তেমনি মিষ্টি। রাতে পাশের বাসায় যাই, সুখকে নিয়ে আর একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আরে আপনি চলে এসেছেন, দেখি সুখকে। ও কি মিষ্টি বাচ্চা, একদম পুতুলের মতো। আর আপনি আসুন, ভেতরে আসুন। ও, এই নেন পায়েস। আসলে আমি অল্প স্বল্প রান্না করতে পারি, তাই ভেবেছি একটু পায়েস রান্না করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসুন। ও বাবার সাথে কথা বলেন। ওনাকে আমি চাচা বলে ডাকি, খুব ভালো লোক। আনোয়ার, এখন কি করবে তুমি? কোনো চাকরি খুঁজে পেলে? চাচা কি যে বলেন, আমার মতো অশিক্ষিত লোককে চাকরি কে দিবে? দেখি কোনো গাড়ি চালাতে পারি কি না। আচ্ছা বাবা, দেখো কি হয়। আসলে ভালো মানুষের সাথে যে কেন সবসময় খারাপ হয় তাই বুঝতে পারি না। আরে তোমরা ওখানে কথা না বলে খাবার খেতে আসো, তারপর আমি সবাইকে খাবার দেই, আর সুখকে আমি সুজি আর অল্প পায়েস খাইয়ে দেই। আরে এই পায়েস তো খুব মজার, এত মজার পায়েস তো কখনো খাইনি। কে রান্না করেছি? আসলে চাচা আমি রান্না করেছি, বাসা থেকে নিয়ে এসেছি পায়েস। বাহ, খুব ভালো। আচ্ছা ঝুমকা, ওকে আমাদের যে কাশিম বাজারে খাবারের হোটেল আছে সেখানে কাজে নিলে কেমন হয়? বাবা, সেটা তো বন্ধ হয়ে যাবে, কোনো বিক্রি হয় না। আমিও ভেবেছি সেই দোকানে যাওয়া বন্ধ করব। যতদিন বন্ধ না হয় ততদিন হানোয়ার সেই দোকানে রান্নার কাজ করুক। বন্ধ হয়ে গেলে ও অন্য কোনো কাজ খুঁজে নেবে। আর এখন অন্য কোথাও কাজ খুঁজতে গেলে তো অনেক সময় লাগবে। ঠিক আছে বাবা, তাই হবে। আপনি কালকে রেডি থাকবেন। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করি, মেয়েকে খাইয়ে দেই। কিন্তু ওকে রেখে কি করে যাব? এখানে তো কাকি নেই ওকে দেখে রাখার মতো। যদি একা থাকে কোনো সমস্যা হয় এইসব ভাবছি, তখন হঠাৎ কেউ দরজায় বেল বাজে। কি হলো, আপনি রেডি হয়েছেন? আজকে যে দোকানে যেতে হবে সেটা কি মনে আছে? মনে আছে, কিন্তু সুখকে কোথায় রেখে যাব? ওকে দেখার মতো তো এখানে কেউ নাই। আচ্ছা, এটা তো একটা সমস্যা। ওকে আমার কাছে দেন, সুখও দোকানে যাবে আমার সাথে। কি বলেন আপনি? শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? ওকে আমি রাখতে পারবো। শুনুন, দোকানে আমি আপনার মালিক। আমার দোকানে কে যাবে আমার সাথে, কে থাকবে সেটা আমি ঠিক করব। তাই সুখ আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলে যাই ওনার সাথে। সুখও যাই দোকানে। দোকানটা ভালোই বড়, আর রাস্তার সাথেও। এখানে চাকরি করা তো ভাগ্যের বিষয়। দোকানটা পছন্দ হয়েছে না হয়নি? আরে এত বড় দোকান পছন্দ তো হবেই, কিন্তু এই দোকান তো রাস্তার সাথে আর অনেক বড়। তাহলে এখানে লস কেন হয়? রাস্তার সাথে তো দোকানে লস হওয়ার কথা না। আসলে সেটা জানি না। অনেক ভালো ভালো রাঁধুনি দিয়ে রান্না হয়েছে, কিন্তু মানুষ কেন আসতে চায় না সেটাই বুঝতে পারি না। রান্না নাকি খারাপ হয়, কিন্তু আমরা খেলে তো ভালো লাগে, তাই কোনো মানুষ একবার খেয়ে আর দোকানে আসে না। ও তাহলে নিশ্চয়ই তাদের খাবার খেতে কোনো সমস্যা হয়, বা তারা মিথ্যা বলে। হতে পারে। আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, দোকান বন্ধ করে দিব। তাই তাড়াতাড়ি একটা ভালো কাজ খুঁজে বের করেন। ঠিক বলেছেন। আমি দোকানে রান্নার ঘরে যাই, কিন্তু কোনো রাঁধুনি নেই। মনে হয় এই দোকানে কেউ কাজ করতে চায় না। শুধু একটা ছেলে আছে, নাম ডলার। আপনি শুধু শুধু এখানে কাজ করতে এসেছেন? এই দোকানে তো কেউ আসে না। যেই আসে সেই বলে খাবার নাকি টক, কিন্তু খাবার রান্নার সময় ভালো থাকে। বুঝতে পারি না, নিশ্চয়ই ভূত আছে। ভূত আছে না নেই সেটা পরে দেখা যাবে। এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে সব আছে। আমি মায়ের ডায়েরিটা বের করি, যেখানে অনেক রান্নার রেসিপি আছে।
আচ্ছা বস, এই ডায়েরিটা কার? অনেক রান্নার রেসিপি আছে এটাতে। এইটা আমার মায়ের ডায়েরি। ছোটবেলা মা যখন রান্না করতো আমি খেলা রেখে মায়ের রান্না দেখতাম। মা তার সব রান্না এই ডায়েরিতে রেখে গেছে, কি করে ভালো করে রান্না করতে হয়। এই দোকানের জন্য রান্না করে কি করবেন? কয়েকদিন পরে তো বন্ধ হয়ে যাবে। শোনো, আল্লাহ তাআলা কখনো কারো খারাপ করে না। সে যদি আমাকে এখানে পাঠায় তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আর যদি দোকান বন্ধ হয়ে যায় তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আমার জীবনের সাথে যা হলো তার যে কি কারণ সেটা বুঝতে পারি না। ওকে বস, চলুন কাজ করি। আপনার সাথে কথা বলে আমি পারবো না। আজ রান্না করব করলার তরকারি, তাও আবার ডিম দিয়ে, আমার মায়ের ছোট রেসিপি। সব রেখে করলা মাংস রান্না করি। না, এমনি দোকানে লস হচ্ছে তাই এইটা রান্না করতে হবে। আচ্ছা চলেন শুরু করি। প্রথমে এই করলাকে একটু গরম পানি দিয়ে নরম করে নেই যাতে এর তিতা কমে যায়। তারপর একটা ডিম দেই, কুসুমটা ফাটিয়ে দেই, একটু রান্না করে করলা দেই, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেই। একটু পর খাবারটা খাই, অনেক টেস্টি হয়েছে। বা বস, অনেক ভালো খেতে হয়েছে। মুরগি গরু সব কিছুকে হার মানাবে, কিন্তু বস করলা তো একটু তিতা আছে। শোনো, সব জিনিসের একটা আলাদা গুণ থাকে, করলারও আছে। করলা যদি তিতা না হয় তাহলে অন্য সবজি আর করলার মধ্যে পার্থক্য কি? যেমন সব মানুষের আছে, কেউ ভালো কেউ খারাপ। আমাদের সমাজে সব মানুষকে নিয়ে চলতে হয়, কখনো রাগ করা সমাধান হয় না। বা বস, আপনি একটা বড় কথাকে কি সুন্দর করে বলে দিলেন। আপনি সত্যি মহান। আচ্ছা ঠিক আছে, এখন মানুষ আসবে খাওয়ার জন্য, সেই অপেক্ষায় থাকি। কিন্তু কোনো মানুষ আসে না, একজন মানুষও আসে না। কি করব? এত খাবার কি নষ্ট হবে? 7 দিন কেটে গেল, দোকানে কোনো লোক আসে না, প্রতিদিন খাবার নষ্ট হয়। কিন্তু লোক কেন আসে না তার কারণ এখনও অজানা। সুখকে এখন ঝুমকার মা, উনি দেখে রাখেন পরিবারটা খুব ভালো। বস, আজকে তাহলে কেউ আসলো না? যাই খাবারটা ডাস্টবিনে ফেলে আসি। এই দোকানের রান্না কেউ খাবে না। আরে আজকের খাবার ফেলে দিও না। প্রতিদিন আসার সময় দেখি রাস্তার পাশে কিছু অসহায় মানুষ আছে, তারা ঠিক মতো খাবার খেতে পারে না। তাদের খাবার দিয়ে আসলে তারা খুশি হবে আর দোয়া করবে। ঠিক আছে বস, আপনার যা ইচ্ছা তাই করেন। আমাকে বাড়ি যেতে হবে, রাত হয়ে গেছে। আচ্ছা তুমি যাও। হঠাৎ দেখি ঝুমকা দোকানের মধ্যে বসে আছে। আপনি বাড়ি ফিরে যান নাই? না, যেতে ইচ্ছে করছে না। আপনি তো অসহায় মানুষকে খাবার দিতে যাবেন, চলুন তাদের খাবার দিয়ে আসি। আপনি যাবেন আমার সাথে? অসহায় মানুষদের সাহায্য করা একটা ভালো কাজ, তাই করতে তো হবে। আর খাবার নষ্ট করার চেয়ে যদি কেউ খাবার খেয়ে খুশি হয়ে দোয়া করে তাহলে তো ভালো হয়। ঠিক বলেছেন। তারপর আমরা সেখানে যাই আর অসহায় মানুষদের খাবার দেই। তাদের খুশি দেখে নিজের জীবনের দুঃখ ভুলে যেতে ইচ্ছে করছে আমার। কিন্তু সব মানুষকে কি ভুলে যাওয়া যায়? আসলে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কি হলো, ভাবুক হয়ে গেলেন কেন? আপনজনকে মনে পড়ছে বুঝি? আচ্ছা, আপনার বউ কি মারা গেছে? আমি একটু কষ্ট নিয়ে মুখে হাসি দেই। সব মানুষকে কি মারা গিয়ে জীবন থেকে চলে যেতে হবে? হয়তো তার জন্য আমি যোগ্য নই, সেই জন্য সে চলে গেছে। মানে আপনার বউ মারা যায়নি? যদি বেঁচে থাকে তাহলে কোথায় সে? আর সুখ তার সাথে থাকে না কেন? আমি যখন খুব ছোট তখন বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে বড় করে তুলে আমাকে। মায়ের যতই কষ্ট হোক কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু যখন 10 বছর বয়স তখন মাও মারা যায়। জীবন কতটা কষ্টের তখন বুঝতে পারি। স্কুলে যেতে পারি নাই, মানুষের বাড়িতে কাজ করে বা যেভাবে হোক নিজের পেট চালাই। যখন বড় হই তখন রিক্সা চালাই। তখন আমার জীবনে আসে ইরা। ওকে পেয়ে মনে হয়েছে এই পৃথিবীতে কেউ তো আছে যে আমার হবে। তারপর আপনার আর ইরার সংসার কি সুখের হয়েছে? সুখ সবার কপালে সয় না। নিজে পড়াশোনা করতে পারি নাই, তাই খুব শখ করে বউকে কলেজে ভর্তি করি। শতকষ্ট করে ওকে কলেজ পাশ করাই, চাকরি যাতে করতে পারে সেই জন্য ভালো প্রাইভেট দেই। নিজে না খেয়ে হলেও ওর পড়াশোনার খরচ চালাই। ও যখন বিসিএস ক্যাডার হয় তখন খুশিতে আমার চোখে জল চলে আসে। জানেন, নিজের মায়ের মৃত্যুতে আমি কান্না করি নাই, কিন্তু ওর খুশিতে কান্না করি। ও চাকরি পেতে শহরে যায়, তখন থেকে শুরু হয় ওর পরকীয়া। শহরের ছেলের সাথে ওর সম্পর্ক থাকে, কিন্তু সুখ তখন ওর পেটে, কিন্তু তাও ও পরকীয়া চালিয়ে যায়। সুখ জন্ম নেওয়ার 6 মাস পরেও পালিয়ে যায়। ও সুখের কথা একবারও ভাবে নাই। কি বলেন?
যার জন্য এত কষ্ট করলেন সেই আপনার সাথে এত বড় বেইমানি করতে পারলো? পৃথিবীতে এমন মানুষও আছে? হয়তো আছে। ও যদি আমাকে বলতো যে ও আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি ওকে নিজে ওর ভালোবাসার হাতে তুলে দিতাম। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো, এর জন্য কখনো ওকে মাফ করব না। আচ্ছা, ও এখন কেমন আছে নতুন বয়ফ্রেন্ডের সাথে? আসলে কি জানেন, দিন শেষে বেইমানরা ভালো থাকে, কিন্তু যারা হেরে যায় তারা শত কষ্টের পরও নিজের আপন মানুষকে কখনো ভুলতে পারে না। তারা বেঁচে থেকেও হয়তো মারা যায়। আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, দিন শেষে সেই আমাকে অন্ধ প্রমাণ করে। আচ্ছা, আপনি তার নামে মামলা করেন নাই? সে তো আপনার সাথে প্রতারণা করেছে। যাকে মনের বন্দি করতে পারি নাই তাকে জেলে কি করে বন্দি করব? আর মামলা হলে ওর কখনো সরকারি চাকরি হবে না। যাকে শত কষ্ট করে পড়াশোনা করিয়ে বিসিএস ক্যাডার তৈরি করেছি, তার জীবন নিজে কি করে নষ্ট করি বলুন? আর ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলেও খুশি লাগে, যদিও সে অন্য মানুষের। বাহ, আপনি একজন রিকশাওয়ালা হয়েও এত সুন্দর করে কথা বলতে পারেন। শুধু পড়াশোনা থাকলেই সুন্দর করে কথা বলতে হবে এমন কোনো কথা না। মনের কথা সবসময় সুন্দর, আর অশিক্ষিত মানুষের কষ্ট আছে, তাই হয়তো তারা সুন্দর করে কথা বলতে জানে। ঠিক বলেছেন। আচ্ছা চলুন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। কালকে তো দোকানে যেতে হবে, চলুন। এরপর আমরা বাড়ি ফিরে আসি আর সুখকে ঘরে নিয়ে যাই। মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমানোর সময় কি মায়াবী লাগে আমার মেয়েকে। যদি কখনো ইরা ফিরে আসে তাহলে হয়তো আমি ওকে মাফ করে নিজের সাথে রাখতে পারবো না, কারণ ও আমাকে কষ্ট দিয়েছে, সেটা সহ্য করে নিতে পারবো। কিন্তু ও তোকে কষ্ট দিয়েছে, তাই ইরাকে কখনো মাফ করব না আমি। সকালে দোকান খোলা হয়, আনোয়ার রান্না করে, কিন্তু প্রতিদিনের মতোই আজও কোনো লোক আসে না। দেখলেন বস, কোনো লোক আসে না, শুধু শুধুই রান্না করেন আপনি। আচ্ছা ঠিক আছে, বাহিরে গিয়ে অপেক্ষা করো, কেউ তো আসবে। তখন দুজন লোক আসে। বস দেখেন লোক এসেছে, এতে যদি ভালো করে খাওয়াতে পারি তাহলে আরও লোক আসবে। ঠিক আছে, তুমি যাও, ওদের কি লাগবে তা জিজ্ঞেস করে আসো, আর সুন্দর করে কথা বলবে। ঠিক আছে বস, আমি সেখানেই যাই। একজন বৃদ্ধ লোক আর ওনার ছেলে এসেছে, তাদের বসতে বলি এবং তাদের খাবার আনতে যাই। বাবা, তুই বসে খাবার খাওয়া শুরু করে দাও, আমি একটু জরুরি ফোন করে আসি। ঠিক আছে, তুই যা, কিন্তু বুকে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে। এর মধ্যে খাবার এসে গেছে, খাবার মুখে দে, একটু খেতে শরীরটা আরও খারাপ হতে শুরু করেছে। আহ আহ আরে চাচা, আপনার কি হয়েছে? চাচা, আপনি ঠিক আছেন তো? চাচা, কথা বলেন। বাবা, কি হয়েছে তোমার? বাবার চোখ খুলো। আমার বাবা ঠিক ছিল, কিন্তু এই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। সব দোষ এই খাবারের। নিশ্চয়ই খাবারে কোনো খারাপ কিছু মেশানো আছে। আমি তখন সেখানে যাই আর বলি, কি বলেন আপনি? খাবারে কেন ভেজাল থাকবে? আপনার বাবা হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এসব আমাকে বোঝাতে আসবেন না। আমার বাবা ঠিক ছিল, কিন্তু খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গিয়েছে। এই দোকানের নামে আমি মামলা করব, সবাইকে জেলে নিয়ে যাব। দেখেন, আপনি ভুল বুঝবেন না, শুনুন। দোকানে এমনি কত সমস্যা, আরও সমস্যা এসে যোগ হয়েছে। আপনি এই শহর ছেড়ে কয়েকদিনের জন্য চলে যান, সব ঠিক হলে আবার ফিরে আসবেন। আমি কোনো অন্যায় করি নাই, তাই পালিয়ে যাব না। যদি জেলে যেতে হয় তাতেও সমস্যা নাই। ঝুমকার কথা শুনে আমি বাড়ি ফিরে আসি। সুখকে কোলো নিয়ে মনে মনে বলি, ওরা মনে হয় থানায় কেস করতে পারে। সুখ, তোর বাবা কয়েকদিন বাহিরে থাকতে পারে, তুই রাগ করবি না মা, তোর বাবা কিছু করে নাই। তখনই হঠাৎ খেয়াল করি কে যেন দরজায় নক করতেছে। দরজা খুলে দেখি পুলিশ আসছে। তখনই একজন পুলিশ অফিসার বলে ওঠে, আপনি মিস্টার আনোয়ার, চলুন আমাদের সাথে, আপনার নামে কেস হয়েছে থানায়, যেতে হবে আপনাকে। ঠিক আছে চলুন। তখন ঝুমকা চলে আসে। আমি সুখকে ওনার কোলে দিয়ে বলি, যতদিন আমি না আসি ওকে দেখে রাখবেন দয়া করে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার বেল করিয়ে বাইরে নিয়ে আসব। ঠিক আছে, অপেক্ষা করব আমি। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে আসে। আসার সময় দেখি সুখ অনেক কান্না করতেছে, তা দেখে আমার একটু খারাপ লাগছে। আমি উকিলের কাছে যেয়ে তাকে সব ঘটনা খুলে বলি। তা শুনে উকিল বলে, দেখুন ঝুমকা, কেসটা খুব শক্তিশালী। যদি ওই লোকটা বলে যে দোকানের খাবার খেয়ে না উনি এমনি অসুস্থ হয়ে গেছে, তাহলে কেসটা তুলে নিতে পারবো, না হলে এটা খুনের মামলা হিসাবে ধরে নেওয়া হবে। আমি ডলারকে ওই বৃদ্ধ মানুষের সাথে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম, তাই ডলারকে ফোন করি এবং কোন হসপিটালে আছে সেটা জানতে চাই। ডলার বলে সিটি হসপিটালে আছে।
আমি সেখানে যেয়ে শুনি বৃদ্ধ লোকের জ্ঞান ফিরে এসেছে। এই আপনি এখানে কেন এসেছেন? আপনাদের জন্য আমার বাবার আজ এই অবস্থা, সবাইকে জেল খাটিয়ে ছাড়বো। দেখুন, আজব কথা বলবেন না। আমাদের খাবারে কোনো সমস্যা নাই, আর আপনার বাবার তো জ্ঞান ফিরে এসেছে। তাহলে তাকে জিজ্ঞেস করেন আসলে সত্যিটা কি। ঠিক আছে, চলুন বাবার কাছে, দেখি কে সত্যি বলছে। চাচা, আপনার সাথে কথা বলা অনেক দরকার। আপনি যে দোকানে খাবার খেতে গিয়েছিলেন, আমি সেই দোকানের মালিক, কিন্তু আপনি খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলেন। এখন সবাই এটাই মনে করতেছে যে যে রান্না করেছে তার এখানে কোনো দোষ আছে, আর তাই তার নামে কেস করেছে। তার একটা 6 মাসের বাচ্চা আছে। দয়া করে সত্যিটা বলুন। আসলে আমার শরীর খাওয়ার জন্য খারাপ হয়নি। অনেক সময় আগে থেকে বুকে ব্যথা অনুভব করতে থাকি, ধীরে ধীরে ব্যথা বেশি হতে থাকে। খাবার খাওয়ার ফলে কোনো সমস্যা হয়নি। কলা দিয়ে যে এত সুন্দর খাবার রান্না করা যায় তা আমি কল্পনাও করতে পারিনি। যে রান্না করেছে তাকে ধন্যবাদ দিতে চাই আমি। আপনার বাবা ঠিক বলছেন, ওনার বুকের ব্যথা অনেক সময় ধরে হচ্ছে, সেটা খাবার খাওয়ার জন্য নয়। আর যদি উনি করলার তরকারি না খেয়ে অন্য কোনো মাংস দিয়ে খেত তাহলে আপনার বাবাকে বাঁচানো যেত না, তার শরীরে অনেক সমস্যা হতে পারত। শুনলেন তো ডাক্তারের কথা? এবার বিশ্বাস হলো? দোকানের খাবারে কোনো সমস্যা হয়নি। এবার দয়া করে কেসটা তুলে নেন। সরি, বুঝতে পারি নাই, দয়া করে মাফ করে দিন। আমি এখনই কেস তুলে নিব। আচ্ছা, অনেক তো আনোয়ারের কথা শুনলেন, এবার ইরা কোথায় আছে সেটা একটু জেনে নেন। বড়লোক বয়ফ্রেন্ডের সাথে কেমন আছে? ইরা জান, তুমি এখন পড়াশোনা করা বাদ দাও তো। আর পড়াশোনা করে কি হবে? তুমি তো সরকারি চাকরিতে জয়েন করে ফেলেছো। আরে, সরকারি চাকরি হয়ে গেছে, কিন্তু আরও ভালো কিছু করতে হলে তো পড়াশুনো করতে হবে। আচ্ছা, এই হোটেলে থাকতে আর ভালো লাগছে না, তোমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে তো নিয়ে যেতে হবে, কিন্তু এখন না। মা বাবা সবাই বিদেশে, তারা 2 দিন পর দেশে ফিরে আসবে, তখন নিয়ে যাব। সত্যি চান তোমার বাবা বিদেশে থাকে? তোমরা তো তাহলে অনেক বড় লোক। কিন্তু জান, তোমার ওই ইস্কাওয়ালা স্বামীর থেকে কাবিনের টাকা নিতে হবে তো, আর সেই টাকা দিয়ে আমরা অন্য দেশে বেড়াতে যাব। কিন্তু ওর তো কিছু নাই, বাড়িও নাই, কাবিনের টাকা কোথায় রেখে দিবে? আরে, সেটা ও কোথায় থেকে দিবে তা ওর ব্যাপার, তোমার তাতে কি? তুমি ওর থেকে কাবিনের টাকা চাও কোথায়? তুমি ওকে এখনো ভালোবাসো না তো, তাই টাকা চাইতে পারবে না। ওর জন্য দয়া হচ্ছে তোমার? আরে জান, আমি তো তোমাকে ভালোবাসি। আর ঠিক আছে, কাবিনের টাকা ওর থেকে নিয়ে নিব আমি। আনোয়ার জেল থেকে বের হয়, বাড়ি ফিরে সুখকে জড়িয়ে ধরে আদর করে। সত্যি মেয়েটা বাবাকে না দেখতে পেয়ে অনেক কান্না করেছে। হঠাৎ ফোনে কারোর কল আসে, নাম্বার দেখে অবাক হয়ে যায় আনোয়ার। আমার নাম্বার কি সেভ করে রাখতে ভুলে গেলে? কেমন কাটছে তোমার দিন? আমার দিন কেমন কাটছে সেটা তোমার জানার দরকার নেই। কী কারণে ফোন করলে সেই কারণ বলো। দেখো, আমার কাবিনের টাকা চাই। তোমার মনে আছে কাবিনের 5 লক্ষ টাকার কথা? আমার টাকা লাগবে, তাড়াতাড়ি তা দিতে হবে। ইরার কথা শুনে অবাক হয়ে যায় আমি। কাবিনের টাকা কোথা থেকে দিব? গাভী বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় এসেছি, এখনও কোনো চাকরি করি না, দোকান বন্ধ হয়ে গেছে, তাই টাকা জোগাড় করা অসম্ভব। কি হলো আনোয়ার, কি ভাবতে বসে গেলে? শোনো, টাকা আমার খুব তাড়াতাড়ি লাগবে, তাই কোথায় টাকা দিতে পারবে সেই জায়গার নাম বলে দাও, কারণ টাকা দিয়ে আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে যাব বিদেশে। ওর কথা শুনে একটু কষ্ট হয় আমার। ওর পড়াশোনার জন্য সব বিক্রি করে দিয়েছি। বাবা বেশি জমি রেখে যেতে পারে নাই, কিন্তু গ্রামে যা ছিল সব বিক্রি করা শেষ। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবো? ইরা ফোন রেখে দেয়। আরে আপার চোখে পানি কেন? কে ফোন করেছে? কথা বলুন আপনি। আপনি সুখকে একটু কোলে নেন, আমি ছাদে যাব। ওনার কোলে সুখকে দিয়ে ছাদে চলে আসলাম। আজ মায়ের কথা অনেক মনে পড়তেছে। মা থাকলে হয়তো জীবনে এত সমস্যা হতো না, কিন্তু এখন কি করব আমি? আমি সুখকে ঘুম পাড়িয়ে বিছানায় বালিশ দিয়ে ছাদে যাই, যে দেখি উনি আকাশে তাকিয়ে কি দেখতেছে। আরে আপনি এখানে কি করেন? সুখকে ঘুমিয়ে পড়েছে? ঘুম পাড়িয়ে দিয়ে আসছি, কিন্তু আপনি ছাদে দাঁড়িয়ে কি করছেন আর চোখ এমন লাল কেন? আপনি মনে হয় কান্না করছিলেন, কি হয়েছে বলুন? আমার জীবনের দুঃখ আপনি জেনে কি করবেন বলুন? খুব ইচ্ছা করে একটু সুখে থাকতে,
কিন্তু সবার কপালে সুখ সহ্য হয় না। আচ্ছা, টাকা দিয়ে কি সুখ কিনা যায়? যদি আজ টাকা থাকতো তাহলে ইরা আমাকে ছেড়ে চলে যেত না। যে চলে যায় সে আপনার না, তার জন্য কষ্ট পেয়ে শুধু শুধু নিজের জীবন নষ্ট করবেন না। ইরা ফোন করেছে, একটু আগেও কাবিনের টাকা চাই। সেই টাকা দিয়ে সে তার প্রেমিকের সাথে ঘুরতে যাবে বিদেশে। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? আপনি তো জানেন এখন আমি বেকার, তাই এই টাকা দেওয়া অসম্ভব। একজন মহিলা কতটা খারাপ হতে পারে সেটা আপনার বউকে না দেখলে বিশ্বাস করতে পারবো না। নিজের সুখের জন্য তার স্বামী আর সন্তানের সাথে এমন করতে পারে? সে কি মানুষ? আর তার মধ্যে মন বলতে কিছু আছে? আমার মনে হয় না। করতে পারে, আসলে ভুল আমার। কাউকে এত বেশি ভালোবাসা উচিত না। যার ধোঁকা না পারেন সহ্য করতে আর না পারেন তাকে কেন শাস্তি দিতে? যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসি তার জীবনের সমস্যা সৃষ্টি করতে কি করে পারি? আর যদি সে সত্যি দোষ করে তাহলে উপরে একজন আছে, সে শান্তি দিবে। কিন্তু এত টাকা কোথা থেকে দিবেন আপনি? আনার উত্তর না দিয়ে ঘরে চলে আসে। একটা সিন্দুক থেকে একটা গলার হার বের করে। এটা তার মায়ের হার। বাবা কখনো তোমাকে কিছু দিতে পারে নাই, কিন্তু বিয়ের সময় এই হার তোমাকে দিয়েছিল। বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, কিন্তু তুমি কখনো এই হার বিক্রি করে দাও নাই, সবসময় নিজের কাছে রেখে দিতে। তুমি যখন চলে গেলে তখন এই হার তোমার স্মৃতি হিসেবে রেখে দেয়। যখন এই হার ছুঁয়ে দেখি তখন মনে হয় তুমি আমার আশেপাশে আছো, কিন্তু আজ সেটা বিক্রি করে দিতে হবে। মাফ করে দাও আমাকে, মাফ করে দাও। আনোয়ার হারটা বিক্রি করে দেয়, আর তখন ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। মা মারা যাওয়ার পর এই হারটাকে মায়ের কথা মনে করিয়ে দিত, কিন্তু আজ মনে হচ্ছে মা সত্যিই তাকে ছেড়ে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে ওর। ইরাকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলে। বাহ, 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে ফেললে। কোথায় থেকে আসলো এতগুলো টাকা? কোনো চুরি ডাকাতি করে নিয়ে আসলে নাকি? না, চুরি করব কেন? তোমার জন্য নিয়ে এসেছি। যাও নিজের প্রেমিকের সাথে ঘুরে আসো বিদেশে থেকে। আর বিয়ে করলে আমাকে দাওয়াত দিবে কেমন? রিক্সাওয়ালা, আমি ঠিকমতো খাবার খেতে পারি না। তোমার বিয়েতে মন ভরে খাবার খাবো। বাহ, নিজের যোগ্যতার সাথে পরিচয় হয়ে গেছো, তাহলে খুব ভালো। আচ্ছা, দাওয়াত অবশ্যই দিব। আর শোনো, কোনো উপহার নিয়ে আসতে হবে না, ফ্রিতে গরিব দুঃখীদের খাওয়ানো হবে। আরে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, নিজের জীবনে সুখে থাকবে। আর উপহার একটা তোমাকে দিব, আমি সময় হলে পেয়ে যাবে। আর গরিবের উপহার কম দাম হলেও খাঁটি হয়। ঠিক আছে, দেখা হবে। আজ আনোয়ার ওর কথার উপরে জবাব দিতে পেরেছে, কারণ ঝুমকা ঠিক বলেছে, যে ছেড়ে চলে যায় সে কখনো আপনার থাকে না। কান্না করলে সমস্যার সমাধান হয় না, লড়তে হবে। যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে দেখাতে হবে আপনি কি ছিলেন তার। সফলতা সবচেয়ে বড় প্রতিশোধ। রাতে বাসায় ফিরে সুখকে নিতে ঝুমকাদের বাড়িতে গিয়ে দেখি সেখানে অনেক মানুষ এসেছে। আমাকে দেখতে পেয়ে চাচা আমাকে ডাক দেন। আরে আনোয়ার, ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসে বসো। ঝুমকাকে দেখতে লোক এসেছে। আসলে ছেলে আগে থেকে পছন্দ করা, তাই বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিব। আমি ঝুমকার দিকে তাকিয়ে থেকে উনি সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বেশ খুশি লাগছে। ওনাকে মনে হয় আগে থেকে প্রেম আছে ছেলের সাথে, আর পরিবার মেনে নিয়েছে। সত্যি মেয়েটা অনেক ভাগ্যবতী। আমি সুখকে চাচির কোল থেকে নিয়ে রুমে চলে আসি। বাবু, কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে এসেছি। এখন বিয়ে করে আমরা হানিমুনে বিদেশে ঘুরতে যাব। ঠিক আছে বাবু, অবশ্যই যাব। তবে বাবু, তুমি টাকা আমাকে দাও, আমি একটু নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমার এটিএম কার্ডটা নষ্ট হয়ে গেছে, আর কালকে বিয়ে করে নেব আমরা। ঠিক আছে বাবু, তুমি যাও। আমি রুমে বসে বসে পড়াশুনো করতে থাকি আর কল্পনা করতে থাকি। একবার শুধু বিয়ে হয়ে যাক, তখন আমি অনেক বড় লোক হয়ে যাব, অনেক টাকা থাকবে আমার। বাসায় এসে আমি কিছুক্ষণ সুখকে নিয়ে খেলা করে রান্নাঘরে যাই ওর জন্য একটু সুজি তৈরি করতে। রান্না শেষ হলে ওকে খাওয়াতে থাকি। আর আমার মেয়ে এত ভালো, কোনো কান্না না করে খেয়ে নেয়। অনেক সময় পরে দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি ঝুমকা। আরে আপনি কেমন মানুষ, বাসায় গেলেন কিন্তু না খেয়ে চলে আসলেন? সবাই কাজে বিজি থাকার কারণে কেউ আপনাকে খাবার বেড়ে দিতে পারে নাই, তাই বলে আপনি না খেয়ে চলে আসলেন? বাবা আমার উপর রাগ করে তাই খাবার নিয়ে চলে এসেছি। আরে এমন কোনো কিছু না, আসলে আপনারা আমার জন্য অনেক করেছেন। সারাদিন সুখের যত্ন আপনি তো নেন, কিন্তু তখন আপনার বাসায় কত অতিথি ছিল, তাই বিরক্ত করি নাই। আরে বিরক্ত করতে হবে কেন?
আপনি আর সুকি আমাদের পর। শুনুন, এই নেন খাবার, আর পুরো শেষ করবেন কিন্তু। ঠিক আছে, আপনি আমার মালিক, কথা শুনে চলতে হবে, না হলে আবার যদি চাকরি থেকে বের করে দেন। আমি একটু হাসি দিয়ে বলি, আচ্ছা আপনার বেঈমান বউ কাবিনের টাকা পেয়ে গেছে, আপনি তাকে দিতে পারলেন? চিন্তা করবেন না, সেই টাকা পেয়ে গেছে, এবার তাকে যোগ্য জবাব দিতে পারি নাই, তবে চুপ করে থাকি নাই। যাই হোক, গরিব বলে নিজের কাছে ছোট হয়ে যায় নাই। বাহ, ভেরি গুড। আচ্ছা, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনাকে দাওয়াত খেতে আসতে হবে কিন্তু, না হলে চাকরি সত্যিই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে যেতে তো হবে। হঠাৎ করে সুখ কেঁদে ওঠে। মনে হয় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু সুখকে দাওয়াত দেন নাই, তাই রাগ করেছে। আপনার মেয়ে অনেক অভিমানী। আচ্ছা, সুখ আমার বিয়ে খেতে আসবে, আমি সুখের জন্য সুজি রান্না করব। এখন কান্না বন্ধ হোক। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। ওর অভিমান থেকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। ঝুমকা চলে যায়, আমি খাবার খেয়ে সুখকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সুখকে সঙ্গে নিয়ে দোকানে যাই। আসলে সামনে ঝুমকার বিয়ে, তাই চাচি অনেক বিজি থাকেন, তাই সুখকে দিয়ে ওনাকে বিরক্ত করতে চাইনি। একটা বাচ্চা দেখে কাজ করা সহজ কথা না। আরে বস, আপনি এসে গেছেন, চলুন দোকান খোলা যাক, দেখি কি হয়। আজকে খাবার ফেলে দিতে হয় নাকি? ঠিক আছে চলুন, তবে আজ বেশি ভালো রান্না করব না, টমেটো দিয়ে কিছু রান্না করব, যদি কেউ না আসে খাবার নষ্ট হবে। আচ্ছা বস, রান্না শুরু করে দেন। আমি দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি কোনো লোক আসে তাহলে তাকে হাতে পায়ে ধরে হলেও আপনার রান্না খাইয়ে ছাড়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসলে ছেলেটা পাগল। আমি বাইরে যাই, একটা লোক দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ধরে বেঁধে দোকানে নিয়ে আসি। আরে ভাই, আপনি আসেন, একটু খেয়ে যান, আসেন। আরে আমি খাবো না, বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। আরে বস, খাবার নিয়ে আসেন, একটা লোক পাওয়া গেছে, তাড়াতাড়ি নিয়ে আসেন বস। আমি খাবার নিয়ে যাই ওনার কাছে। উনি খাবার মুখে দেয় আর বলে, ছি, কি জঘন্য গন্ধ, এই খাবার কি মুখে দেওয়া যায়? খাবার মাটিতে ছুঁড়ে মারি আর রাগ করে দোকান থেকে বের হয়ে যাই। আরে বস, এই খাবার সত্যি গন্ধ হয়ে গেছে, কিন্তু এক্ষুনি রান্না করলেন তো আপনি, এটা কি করে সম্ভব? নিশ্চয়ই বাহির থেকে কোনো গন্ধ আসছে, তাই সবাই মনে করে খাবারে গন্ধ। আচ্ছা, এখানে আশেপাশে এমন কিছু রয়েছে সেখান থেকে গন্ধ আসতে পারে? বস, সামনে একটা ডাস্টবিন আছে, সেখান থেকে গন্ধ আসতে পারে, চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। তোমার যেতে হবে না, সুখকে নিয়ে তুমি এখানে থাকো, আমি যাব সেখানে। অনেক কষ্ট করে ডাস্টবিন খুঁজে পাই। এইটা কোনো ডাস্টবিন না, একটা মাঠ, সেখানে সবাই ময়লা ফেলে, আমি খুব কষ্ট করে ময়লা পরিষ্কার করি। সুখকে আমি ঝুমকা আপুর কাছে রেখে বস যেখানে গেছে সেখানে যাই। আরে বস, হ্যাঁ আপনি কি করছেন? এই ময়লা পরিষ্কার করছেন কেন? আরে একবার পরিষ্কার করলে আর গন্ধ আসবে না। আমি রাতে বাড়ি আসি, শরীর অনেক খারাপ, তাই সুখকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতেও কারো কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। হঠাৎ মধ্যরাতে কান্নার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে যাই। মনে হচ্ছে ঝুমকা কান্না করছে, কিন্তু এত রাতে কোনো বিপদ হলো না তো? আমি তাড়াতাড়ি উঠে সেখানে যাই। বাবা, তোমার কি হয়েছে? বাবা, বুকে কি বেশি ব্যথা করছে? তুমি চিন্তা করবে না, আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাব তোমাকে। আরে কাকা, আপনার কি হয়েছে? হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, কি হয়েছে আপনার কাকা? আরে দেখুন না, বাবা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করছে। মা জেগে উঠে আমাকে ডাক দেয়, কিন্তু ব্যথা কমছে না, বরং বেড়ে যাচ্ছে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলেন? আচ্ছা চলেন, কাকাকে হাসপাতালে নিতে হবে। আপনি ধরেন এক পাশে, আমি ধরি আরেক পাশে। আচ্ছা ঠিক আছে। মা কি যাবে আমাদের সাথে? না, কাকিকে যেতে হবে না, বাহিরে কেউ নেই, ওনার এখানে থাকা অনেক জরুরি। আর সুখকে কাউকে দেখে রাখতে তো হবে। আচ্ছা বাবা, তুমি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না বাবা। আমরা কাকাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু এত রাতে ডাক্তার খুঁজে পাওয়া একটু কষ্টকর। তবে কয়েকজন ডাক্তার ছিল, তারা কাকাকে কেবিনে নিয়ে যায়। আমার বাবা ঠিক হয়ে যাবে তো? যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমার আর মায়ের কি হবে? বাবা আমাদের মাথায় ছাতা হয়ে আছে। চিন্তা করবেন না, কিছু হবে না, কাকা একদম ঠিক হয়ে যাবে। হঠাৎ কয়েকজন ডাক্তার বের হয়ে আসে। আমরা তাদের কাছে যাই আর জিজ্ঞেস করি, আচ্ছা আমার বাবা কেমন আছে, ঠিক আছে তো? সরি ম্যাম, আপনার বাবা আর নেই, রাস্তায় আসার সময় উনি মৃত্যুবরণ করেছে। ডাক্তারের কথা শুনে আমি ঝুমকার দিকে তাকাই। ডাক্তারের কথা শুনে ঝুমকা অজ্ঞান হয়ে গেছে, তা দেখে আমি ওকে ধরে ফেলি। কয়েক ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। কি হয়েছে মনে করতে পারছি না। বাড়িতে অনেক মানুষ, সবাই কান্না করছে। রুম থেকে বের হয়ে দেখি মা কান্না করতে করতে চোখের পানি মনে হয় শেষ হয়ে গেছে এমন অবস্থা। একটু বাহিরে বের হয়ে বাবার লাশ দেখে পড়ে যাব এমন সময় কেউ ধরে ফেলে আমাকে।
আমি ওকে ধরে ফেলি আর বলি, ঝুমকা নিজেকে শান্ত করো। ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে কাছের মানুষ দূরে চলে যাওয়া কতটা কষ্টের সেটা আমি জানি। ওকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু মেয়েটা বড্ড ভেঙে পড়েছে। 3 দিন কেটে যায়, আনোয়ার আমাকে অনেক সান্ত্বনা দেয়। আসলে মানুষ হিসাবে ওনার কোনো তুলনা নেই। রাতে আমি ছাদে গিয়ে বসে আছি, বাবার কথা খুব মনে পড়ছে, চোখ বেয়ে জল পড়তেছে। আরে আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে ঘরে যান, শীত পড়ছে, ঠান্ডা লেগে যাবে আপনার। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। কিন্তু আপনি এখানে কেন, কি করছেন? আসলে অনেক দিন ধরে চাঁদ দেখা হয় না, তাই একটু দেখতে আসলাম। ও আচ্ছা, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে একবারও তো এখানে আসতে দেখলাম না, সে কোথায়? বাবার মৃত্যুর 3 দিন পরের দিন সে কল করে। সে আমাকে বিয়ে করতে পারবে না, কারণ এখন আমার বাবা নেই। কে সংসার চালাবে, কে নিবে সব দায়িত্ব? আর বাবা ওদের বলেছে 5 লাখ টাকা দিবে বিয়ে করলে যৌতুক হিসাবে, কিন্তু এখন এত টাকা কোথা থেকে দিব? তাই আর বিয়ে হবে না। আসলে এই পৃথিবীতে ভালোবাসা ভুল না, আমার আর আপনার কাউকে ভালোবাসা ভুল সেটা বুঝতে পারছি না। আসলে ভাগ্য এক আজব জাদুকর। ঠিক বলেছেন। আচ্ছা, দোকানের কি খবর? কোনো লোক এসেছে? এখন অবধি তো না, তবে দেখি কি করা যায়। আচ্ছা তাহলে সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়া যাক। ওকে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দোকানের জন্য বের হয়ে পড়ি, কিন্তু দোকানে কোনো লোক আসে না। আজকে দোকানে কোনো লোক আসবে বলে মনে হয় না। আমরা যেখানে ময়লা পরিষ্কার করি সবাই আবার ময়লা ফেলে। কি করব? এদের ময়লা ফেলানো কি করে আটকাতে হবে? রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দু লোকদের যেতে দেখি। ওস্তাদ, আপনার মাথা কি চলছে বলুন তো? এই শহরে অনেক হিন্দু রয়েছে, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? আরে মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। আজ রাতে এখানে আসতে হবে, এরপর থেকে শুরু হবে আসল খেলা। রাত 3টা বাজে। আনোয়ার বাড়ি থেকে বের হয়ে ডলারকে নিয়ে সেই জায়গায় যায় এবং ময়লা পরিষ্কার করে। আরে বস, আপনি কি করেন? আবার ময়লা কেন পরিষ্কার করছেন? আমি ময়লা পরিষ্কার করি, পরে কতটুকু মাটি দিয়ে সেখানে একটা জিনিস তৈরি করি। এবার কালকে সকালে হবে আসল মজা। বস, এতে কাজ হবে মনে হয়। কালকে সকালে সেটা দেখতে পাবে। সকালে ঘুম থেকে উঠে ডলারকে নিয়ে সেই জায়গায় যায়। আনোয়ার অপেক্ষা করতে থাকে কখন মানুষ ময়লা ফেলবে। একটা লোক আসে ময়লা ফেলতে। কিছু একটা দেখে থমকে যায়, কারণ সামনে দেখতে পাই একটা মূর্তি যেখানে পূজার ফুল দেওয়া। তাই সেখানে ময়লা না ফেলে সামনে থাকা ডাস্টবিনে ময়লা ফেলে। প্রায় সবাই তাই করে, কারণ মানুষের দেবী এখানে থাকে, ময়লা কি করে ফেলবে? আরে বস, দারুণ হয়েছে বুদ্ধিটা। আপনি কি সুন্দর করে কাজ করলেন বস, খুব ভালো। এখন আমাদের দোকানে মানুষ অবশ্যই আসবে, আর এত ভালো খাবার রান্না করব যে খাবার খেতে অন্য দোকানে যাওয়ার কথা চিন্তাও করবে না। আচ্ছা, ইরার কথা তো বলতে ভুলে গেছি, আমাদের বিসিএস ক্যাডার বলে কথা। আচ্ছা, ইরা 2 দিন ধরে তার বয়ফ্রেন্ডের জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু সে আসে না। তাই বাধ্য হয়ে হোটেল থেকে বের হয়ে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। তাই সেই হোটেল ভাড়া কি করে দিবে বলুন? তাই পালিয়ে যায়। কিন্তু কোথায় যাবে? এই শহরে সে কাউকে চিনে না, তাই তার মামার বাড়িতে ফিরে যায়। কি রে ইরা, তুই এখানে? শুনেছি তোর নাকি চাকরি হয়েছে, কিন্তু তুই একা কেন? আনোয়ার কোথায়? আমি মামির পায়ে পড়ে যাই। মামি, সব দোষ আমার। আমি আনোয়ারকে রেখে, নিজের মেয়েকে রেখে টাকার লোভে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু সে আমার কাবিনের সব টাকা নিয়ে কোথায় চলে গেছে তা বলতে পারি না। তাকে ফোন করলে পাওয়া যাচ্ছে না। কি, তুই আনোয়ারের মতো একটা ভালো ছেলেকে রেখে অন্য একজনের সাথে পালিয়ে গেলি কি করে? আর ওই 6 মাসের বাচ্চার জন্য কি একটুও মায়া হলো না তোর? কেমন মারে তুই? মামি, আমি অনেক বড় ভুল হয়ে গেছে, লোভে পড়ে এমন করে ফেলেছি। কিন্তু মামি, এখন আমি কোথায় যাব? একটু থাকতে দাও না আমাকে মামি। ইরার মামি একটু চিন্তা করে, এমনি এই বাজারে কাজের লোক পাওয়া যায়, অনেক টাকা লাগে। যদি এ বাড়ির সব কাজ করে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। মামি আমাকে তার বাড়িতে থাকতে দেয়, কিন্তু সারা দিন অনেক কাজ দেয়। সব কাজ শেষ করে অনেক কষ্ট হচ্ছে আমার, খুব খিদে পেয়েছে, তাই মামির কাছে গিয়ে একটু খাবার চাই। এত খাবার খেতে হবে না, নিজের কপাল খেয়ে এখন আবার খাবার খেতে এসেছি। যে মানুষ তোকে এত কষ্ট করে পড়াশোনা করালো, চাকরি করতে দিয়েছে, আর তুই তার সাথে থাকতে পারলি না।
তোর মতো এতটা খারাপ মেয়ে শুধু শাস্তিই পেতে পারে। যা, কোনো খাবার নাই তোর জন্য। কয়েক বছর কেটে যায়। আনোয়ার এখন অনেক বড় ব্যবসায়ী। শহরে এমন কেউ নেই যে তাকে চিনে না। দোকানে এখন অনেক মানুষ আসে, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। আর সেই ময়লা ফেলার জায়গায় এখন কেউ ময়লা ফেলে না, সেখানে আজ অনেক বড় মন্দির হয়েছে। আনোয়ার সেই জমি কিনে নিয়ে সেটা মন্দিরের জন্য দান করে দিয়েছে। সুখ আজ বেশ বড়, খুব খুশিতে আছে আনোয়ার আর সুখ। স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছে। ওর নাম বললো ইরা, আপনার পরিচিত বলে। নামটা শুনে চোখে জল চলে আসে। ইরা হঠাৎ দেখা করতে এসেছে, নিশ্চয়ই তার অনেক সুখ, সেটা দেখাতে এসেছে। তুমি ভিতরে আসতে বলে দাও। আনোয়ার, তুমি কেমন আছো? কয় বছর ধরে তোমাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও নেই তুমি। সেই পুরনো বাড়িতে গিয়ে খুঁজে তোমাকে পাইনি। একটা খবরের কাগজে তোমার নাম দেখে এখানে আসি। আমি ওর চেহারা দেখে অবাক হয়ে যাই। এই কোন ইরা, যাকে ফুলের চেয়ে বেশি সুন্দর দেখতে লাগতো সেই ইরা? কিন্তু এখন এমন চুল, এলোমেলো, চামড়া কুঁজে গেছে, যে কোনো লোক দেখে ভয় পাবে এমন হয়ে গেছে কেন? আনোয়ার, তোমার সাথে যা করেছি তা অন্যায় ছিল। সেই শাস্তি আমি পেয়েছি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করেছে। এরপর আমি বাড়িতে যাই, সেখানে মামি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন প্রতিবাদ করি তখন মামি আমাকে ছুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তাই আমার চাকরি চলে যায়। এতদিন আমি জেলে ছিলাম আনোয়ার, আমাকে মাফ করে দাও আনোয়ার। ইরা, আমি তোমাকে মাফ করার কে? তুমি নিজের ভুল বুঝতে পারলে এটা অনেক। আমাকে কি তুমি নিজের জীবনে ফিরিয়ে নিবে? আমি আর তুমি আমাদের মেয়ের সুখে সংসার করবো আবার। সেটা আর কখনো সম্ভব না ইরা। তুমি এখন আমার জীবনের একটা অতীত, যাকে মনে করতে চাই না আমি আর আমার মেয়ে। আর আমার মেয়ে জানে তার মা মারা গেছে, তাই তুমি এখান থেকে চলে যাও। আমি আমার মেয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। তুমি যদি ওর সাথে দেখা করতে না দাও তাহলে আমি কেস করব। ইরা, তুমি এখনো বোকাই থাকবে। আচ্ছা, তুমি যেই থানায় কেস করবে সেখানে গিয়ে পুলিশকে আমার হয়ে সালাম দিয়ে দিও। আর যদি কোনো উকিল আমার নাম শোনার পর তোমার কেস নেয় তাহলে আদালতে দেখা হবে। তুমি তোমার টাকার পাওয়া দেখিয়ে সব করতে পারো না আনোয়ার। আমি সুখের মা, ওর উপর আমার অধিকার আছে। টাকা থাকলে তো টাকা দেখাতে হবে। আর সুখের নাম নিজের মুখে কখনো উচ্চারণ করবে না তুমি। ও জানে ওর মা মৃত্যুবরণ করেছে ওর জন্মের সময়, কিন্তু ওকে গিয়ে যদি বলি ওর মা 6 মাস বয়সে ওকে রেখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তখন ও তোমাকে ঘৃণা করবে ইরা। আর অধিকার জন্ম দিলে কেউ মা হয়ে যায় না। তুমি কি করতে পারবে সেটা কোর্টে দেখা যাবে। আর আমার মেয়ে সব সময় আমাকে পছন্দ করবে, কারণ ওকে আমি আমার শিক্ষা দিয়ে বড় করেছি। আনোয়ার, তুমি এটা করতে পারো না। আনোয়ার, সুখ আমার মেয়ে। আমার রুম থেকে বের হয়ে যাও ইরা। আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু ভাগ্য তোমাকে শাস্তি দিয়েছে, সেটা তো তোমাকে পেতে হবেই। লোভের ফল কখনো ভালো হয় না ইরা। আমি একজন গার্ডকে ডাক দেই। জি বস, কিছু বললেন বস? এই মহিলাকে আমাদের একটা দোকানে রাঁধুনি হিসেবে কাজ দিতে হবে, আর খাওয়া আর শোয়ার জন্য রুম দিয়ে দাও। আশা করি তুমি সেখানে 3 বেলা খেতে পারবে ইরা। আব্বু, তুমি ঝুমকা আমাকে কি বলবে মনে আছে তো? ওকে বলবে আই লাভ ইউ ঝুমকা। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মনে থাকবে কথাটা? আরে টেনশনে সব ভুলে যাচ্ছি আমি। কি করে বললো, ওর সামনে গেলে তো সব ভুলে যাই আমি। ও আব্বু, তুমি সত্যি একটা ভীতু। একটু সাহস জোগাড় করো, সত্যি বলতে হবে। আমি ঝুমকার সামনে যাই আর হাঁটু দিয়ে বসে বলি, যাই ঝুমকা, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করি নাই, কিন্তু তোমার প্রতি কখন যে ফিলিংস তৈরি হয়ে গেছে বুঝতে পারি নাই। তুমি আমার জীবনের সব কাজে পাশে থাকলে, যদি কখনো ব্যবসায় লস হয়ে যেত আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতাম, কিন্তু তুমি সবসময় বিশ্বাস করতে আমাকে। আমি পড়াশোনা জানি না, কিন্তু তুমি আমাকে শিখিয়ে নিলে। আমার সুখকে তুমি মায়ের মতো আদর করেছো, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দাও নাই। তুমি কি আমাকে বিয়ে করবে ঝুমকা? আরে আপু, তুমি ফুল নিতে ভুলে গেলে। এবার আমি গিয়ে বসে বলি, দিয়ার ঝুমকা মা, তুমি সত্যি আমার মা হবে? ওদের কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ। কি করব, রাজি হয়ে যাই, কারণ আমি আনোয়ারকে ভালোবাসি। একটা মানুষ কত ভালো হয় সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করতে পারবো না।